৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকায় এমন একটা পিসি বিল্ড যেটা কিনা আজকে স্পেশালি তাদের জন্য বানানো হচ্ছে যারা কিনা ভিডিও এডিটিং প্রফেশনে আছে বা ভিডিও এডিটিং অ্যাসপাইরেন্ট আছে, যারা ভিডিও এডিটিংয়ে যেতে চান বা শিখতে চান। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও আবার যারা একটু অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটাকে বেশি প্রিফার করে অথবা অ্যাডোবি আফটার ইফেক্টসকে একটু বেশি প্রিফার করে, মোদ্দা কথা অ্যাডোবি সফটওয়্যারকে যারা প্রিফার করে তাদের জন্য এই বিল্ডটা একটু সেন্টার করে বানানো হয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন অনেকদিন পর একটা ইন্টেল বিল্ড আসছে। ইন্টেল বিল্ড দেখে কেউই কমেন্ট করতে হচ্ছে এবং বকাবকি করতে বসে যান না। এই বিল্ডের কিছু সিগনিফিকেন্স আছে। এই বিল্ডে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি, কেন ইউজ করছি, জাস্টিফিকেশন কি কি, বেঞ্চমার্কে কেমন পারফরমেন্স করছে, সবই কিন্তু আলোচনা থাকবে। ৭৫,০০০ টাকায় পিসিটাকে ভিডিও এডিটর নেওয়া উচিত হবে নাকি উচিত হবে না, সবকিছু নিয়ে আমি কথা বলবো। আছি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন যাক আজকে আমাদের একটা ভিডিও এডিটিং গ্রেড পিসি বিল্ডে। প্রথমে আমরা এই পিসিতে প্রসেসর হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইন্টেলের কোর i5 ১২,৪০০। ইয়েস, এইটা কিন্তু আমাদের একটা জিপিইউ সহ বিল্ড হবে, যেটা আমরা পরবর্তীতে দেখবো। বাট ১২,৪০০ ইউজ করার সিগনিফিকেন্সটা হচ্ছে অ্যাডোবি সফটওয়্যারগুলা খুবই ইন্টেল সিপিইউ প্রোন হয়। হ্যাঁ, তো এর জন্য দেখা যায় যে অনেকের ক্ষেত্রে কিন্তু ইন্টেলের সিপিইউ যেগুলো কোর আলট্রা সিরিজ আসছে অথবা আগের জেনারেশন 14 জেনারেশনের যে 14700K ছিল, এগুলো দেখা যেত যে এমনি ওভারঅল গেমিং বেঞ্চমার্ক বা অলরেডি আপনার যে সিনথেটিক বেঞ্চমার্কগুলো দেখা যেত, এগুলোতে পিছিয়ে থাকলেও তারা কিন্তু ইন্টেলের প্রসেসরে নিত, বিকজ কুইক সিঙ্কের মতো আপনার এনকোডিং ফিচার পাওয়া যায় অ্যাডোবিতে, যেটা কিন্তু অ্যাডোবির সাথে হ্যান্ডশেকিংয়ে খুবই ভালো এবং ফ্লুয়েন্ট পারফরমেন্স দেয়। সেটার কথা মাথায় রেখে আমরা একটা ইউজ করছি ১২,৪০০। এটার দামটা হচ্ছে ১২,০০০ টাকার মতো। এটাকে সাথে কমপ্লিমেন্ট করার জন্য যে মাদারবোর্ডটা আছে সেটা আমার পাশে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে MSI Pro B760ME মাদারবোর্ডটা, একটা মাইক্রো ATX মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটা নেওয়া হয়েছে বিকজ বাজেটের একটা ব্যাপার আছে। ১৩,০০০ টাকা এই মাদারবোর্ডটার প্রাইস। এখানে আপনারা মোটামুটি কিন্তু 2টা র্যাম স্লট পেয়ে যাবেন, SSD স্লট একটা পাচ্ছেন। বাট যাই হোক, এটার সাথে এটা আপাতত যেহেতু যায়, এবং এটাতে আপনারা হায়ার জেনারেশনের প্রসেসরও আরও লাগাতে পারবেন চাইলে, যদি আপনার মনে হয় যে না পরবর্তীতে আপনি 14700K-তে যেতে চান, সেটাও আপনারা কিন্তু মোটামুটি পারবেন। হ্যাঁ, তো এটা গেল মোটামুটি। মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 13,০০০ টাকার মতো। এখন আমাদের দেখতে হবে মেমোরি মডিউল হিসেবে আমরা কি কি ইউজ করছি। মেমোরি মডিউল হিসেবে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্রুশিয়ালের DDR5 Pro এই মেমোরিজ র্যাম স্টিকটা, যেটা কিন্তু হচ্ছে কোনো 8GB ছাড়া একদম খুবই সিম্পল একটা হিটসিঙ্কওয়ালা মেমোরি, মানে র্যাম মডিউল আর কি। এটা কিন্তু 6000 মেগাহার্টজ না, বরং 6400 মেগাহার্টজ পর্যন্ত যায়। এবং এটার টাইমিংটার ইনফরমেশন এখানে আছে। হ্যাঁ, 38 টাইমিংয়ের র্যাম, এবং হওয়ারই কথা, বিকজ 6400 মেগাহার্টজ, যত মেগাহার্টজ বাড়বে টাইমিং কিন্তু ততটা একটু একটু করে বাড়বে। এটার দাম মাত্র 6000 টাকার মতো। বাট আপনারা যদি অন্য কোনো র্যাম নিতে চান সেটাও নিতে পারেন। বাট আমি এখানে হালকা একটু, আমার যেহেতু কস্টটা একটু বাঁচাতে হতো, তাই আমি এটা নিছি। এটা র্যামের পারফরমেন্সও ইটস গুড। আর ক্রুশিয়াল কিন্তু মাইক্রনের একটা ব্র্যান্ড, মাইক্রনের তো রেপুটেশন আপনারা সবাই জানেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে বায়োস থেকে কিন্তু আপনারা ইজিলি XMP অন করে এটাকে 6400 মেগাহার্টজ ইজিলি পুশ করতে পারবেন, কোনো প্যারা নেই। নেক্সট যেটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট সেটা হচ্ছে SSD হিসেবে আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে আমাদের কিংস্টনের NV3 500GB SSDটা। NV3 নেওয়ার রিজনই হচ্ছে আমার পুরো সিস্টেম, টোটাল সিস্টেমটা হচ্ছে PCI Zen 4 সিস্টেম হচ্ছে। তো এখানে আমি আর SSDটাকে বটলনেক করতে চাই না, এবং এখানে কস্ট কাটিং করার কোনো মানে হয় না, বিকজ একটা ভিডিও এডিটরের না, যেটা দেখা যায় যে তার কিন্তু স্টোরেজটা ভালো দরকার। এবং আসলে আমরা যে পিসির পারফরমেন্স বলে যে ব্যাপারটা বলি, হ্যাঁ, আপনি পিসিতে এই প্রসেসর লাগান, এর থেকে ভালো প্রসেসর লাগান বা অন্যটা লাগান, রেগুলার টাস্কে ওপেনিং, তারপর ফ্লুয়েড যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু কখনো প্রসেসর বা র্যাম এনশিওর করে না, সেটা কিন্তু একটা গুড SSD এনশিওর করে। ঠিক আছে, তো আপনার পিসি যদি স্লো হয়ে যায়, সেটা কিন্তু আসলে SSD স্লো হচ্ছে। তো Zen 4 নেওয়ার কারণই হচ্ছে এটা, যার কারণে আপনারা যদি স্টোরেজ ম্যানেজমেন্ট করতে চান বা ট্রান্সফার করতে চান যাতে আপনার কোনো স্পিডে বটলনেক না হয়, তো NV3 500GB এটার প্রাইসটা হচ্ছে 4850 টাকার মতো। এখন আমাদের যেটা দেখার কথা সেটা হচ্ছে এই বিল্ডে আমরা জিপিইউ হিসেবে কি ইউজ করছি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে ইন্টেলের Arc B570। ইয়েস, ইন্টেল Arc B570 কিন্তু মানে বেশি দিন হয় না লঞ্চ হয়েছে, এবং ওই রেঞ্জে মোটামুটি বেশ ভালোই করতেছে। 31,800 টাকার মতো প্রাইস এখন এটার দামটা যদি আরেকটু কমতো তাহলে আমি একটু বেশি খুশি হতাম। বাট অ্যাডোবি সফটওয়্যার ক্ষেত্রে অনেকে কিন্তু আগে Arc 750 বা 770 মারা খাইছে। মারাগুলো ছিল যে 750 বা 770 দিয়ে যখন প্রিমিয়ার প্রোতে আপনার হার্ডওয়্যার এনকোড করা হতো আর কি, অর্থাৎ এক্সপোর্ট করা হতো, এক্সপোর্টের সময় কিন্তু জিপিইউটাকে ইউটিলাইজ করতো না, প্রসেসরের উপর দিয়ে পুরোটা যেত, যার ফলে কিন্তু সফটওয়্যার এনকোডিং হতো এবং প্রচুর টাইম লাগতো। বাট থ্যাঙ্কফুলি অ্যাডোবির নতুন ভার্সনগুলো এবং ইন্টেল Arc দুইটাই প্রবলেমটা সলভ করছে। এবং আরেকটা মেজর রিজন হচ্ছে বাজেটের মধ্যে এই জিপিইউটাই আসে, এবং এইটার সাথে ইন্টেলের যে 12400 হ্যান্ডশেকিংটা, এখানে কিন্তু ডিপ লিঙ্ক নামে ইন্টেলের একটা ফিচার আছে যেটা অ্যাক্টিভেটেড হয়। এবং চেরি অন দ্য টপ ব্যাপার হচ্ছে আপনারা
31,000 টাকার আশপাশের একটা জিপিউতে AV1 এনকোডিং এর মতো ফিচারও পাচ্ছেন। তো একটা গ্রাফিক্স ডিজাইনার বলেন, গ্রাফিক্স ডিজাইনার তো পারবে অফকোর্স, ভিডিও এডিটরের জন্য যেই ফিচারগুলো একদম খুবই দরকার সেটা কিন্তু আপনি খুবই সিম্পলি এই জিপিউটাতে পেয়ে যাচ্ছেন। এর জন্য এটা নিছি এবং দামটার ব্যাপার চিন্তা করে নিছি। তো যাই হোক, এগুলো তো গেল। এখন একটু আমাদের পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা কি ইউজ করছি সেটাও দেখতে হবে। তো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে আমাদের ডিপকোলের PK550D, একটা ব্রোঞ্জ রেটেড 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই। এটা বাজারে বেশ রেপুটেটেড একটা পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে আপনার 550 ওয়াট পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটার যে ট্রেইল, তারপর হচ্ছে আপনার কত ট্রেইলে কত পাওয়ার, ম্যাক্স ইনপুট আউটপুট কত, তারপর হচ্ছে এফিসিয়েন্সি কার্ভ সবই পিছনে দেওয়া আছে, আপনার দেখে নিতে পারেন। আমি অনেক বিল্ডে ইউজ করছি, কোনো প্যারা হয় না। এটা প্রাইসটা হচ্ছে আপনার 4,950 টাকার মতো পড়বে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি পাওয়ার সাপ্লাই। এখন আমরা একটু লাস্ট কেসিংটা দেখে নিই, তারপর আমরা বেঞ্চমার্কে যাব। কেসিং হিসেবে আমরা যেটা নিচ্ছি আমার পাশে দেখতে পারতেছেন এবং খুবই চেনা পরিচিত একটা কেসিং, ম্যাক্স কুলার ইনফার্নো MC5। এই কেসিংটা যখন আসছিল 3200 টাকা দাম বলে নিলাম, তখন এসে কিন্তু মার্কেটে একটা জোয়ার সৃষ্টি করছিল, বিকজ 5টা আপনারা প্রিইনস্টল ফ্যান পাবেন, সবগুলো কিন্তু একদম ARGB সিঙ্কড ফ্যান, এবং কেসিং এর কোয়ালিটিও যদি বলি মোটামুটি কিন্তু ভালোই আছে। 3200 টাকার মধ্যে আপনারা আর কি যা এক্সপেক্ট করতে পারেন তার চেয়ে একটু বেশিই দিছে। এই কেসিংটাতে হচ্ছে আপনার PSU শাওয়ারটা পিছনে আছে, যেমনটা এই অ্যাকোরিয়াম গ্রেডের কেসিং এ হয়, এবং বিল্ড কোয়ালিটি অনুযায়ী এটা খারাপ না, আবার খুব যে একটা খুব ভালো ম্যাটেরিয়াল একদম অ্যালুমিনিয়াম টপ গ্রেডের তাও কিন্তু না। গ্লাসগুলো নিয়ে আমার একটু হালকা কমপ্লেন আছে, গ্লাসগুলো একটু পাতলা, আর একটু যদি বেশি হতো, 4 এর গ্লাস হলে আই উড হ্যাভ বিন হ্যাপি, বাট এটা মনে হয় আর একটু কম। বাট গ্লাসগুলো রিজিট কম, একটু দেখলে বোঝা যায়। যাই হোক, সমস্যা নেই, এই বাজেটে যে এইটুক দিছে সেটাই ভালো। এবং কেসিংটা আমি অলওয়েজ বলি যে একটা পার্সোনাল প্রিফারেন্স, আপনার বাজেট বেশি থাকলে ইউ ক্যান গো ফর আ গুড কেসিং, আরও দামি অ্যাস্থেটিক্যালি প্লিজিং কেসিংয়ে যেতে পারেন। বাট আমার বাজেটে আমার মনে হয়েছে যে এটা ইট গেটস আ গুড ফিটেড। আর একটা ভিডিও এডিটর করে কি, তারা হচ্ছে আসলে তাদের যে ডেস্কটা থাকে ওই ডেস্কে চায় যে আচ্ছা আমার পিসিটা ভালো মতো শোকেস থাকুক, ভিতরের কম্পোনেন্টগুলো দেখা যাক। তো সেই অনুযায়ী হচ্ছে এই কেসিংটাও আমার মনে হয়েছে যে তার সাথে সুইটেবল চায়। তো যাই হোক, এই পুরো বিলটা, এটা প্রাইসটা পড়বে হচ্ছে 75,750 টাকার মতো, হয়তো বা আর একটু ডিসকাউন্ট হওয়ার চান্স নাই যতটুকু জানি। আমরা এটা টেকল্যান্ড থেকে কালেক্ট করছি। তো এটা হচ্ছে একটু দাম ছিল। এখন যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে যে এই বিলটাতে হচ্ছে আমাদের বেঞ্চমার্কগুলো চলন দেখে আসে। তো প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশন অনুযায়ী হচ্ছে গিগবেঞ্চ দিয়ে শুরু করলাম। তখন দেখলাম যে গিগবেঞ্চ 6 এর ক্ষেত্রে কিন্তু এইটা সিঙ্গেল করে 2385 এবং মাল্টি করে প্রায় 9707 মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ গুড, ঠিক আছে। এবং 5600 থেকে কিন্তু 12400 যে একটা বেটার প্রসেসর, সেটা কিন্তু এখানে এভিডেন্ট হয়ে যাচ্ছে কিছুটা। তারপর যখন আমরা নোভা বেঞ্চের টোটাল সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে 2820 মতো স্কোর পুশ করে, যেটাও কিন্তু বেশ ভালোই স্কোর, কোনো কমপ্লেন নেই। আমরা যে SSDটা লাগাইছি একটা Zen 4 SSD, সেটারও তো হচ্ছে আমার ইয়েটা মাপতে হবে আর কি, স্পিডটা মাপতে হবে যে ক্লেমড স্পিডের সাথে দিচ্ছে কিনা। তো ওরা মোটামুটি 5000 MBPS এর মতো ক্লেম করছিল, বাট আমি যখন স্পিডটা মাপলাম দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে 5811 MBPS এবং সিকোয়েন্সিয়াল রাইটে কিন্তু 4468 MBPS এর মতো স্পিড দিচ্ছে, অর্থাৎ যেটা ক্লেম করছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি স্পিড দিচ্ছে। অ্যান্ড কিংস্টোনের SSD এটা করে, এটা খুব ভালো একটা ওদের রেপুটেশন আছে। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই বিল্ডে আমরা এই যে আমরা মাদারবোর্ডটা ইউজ করছি, মাদারবোর্ডের যে VRM পারফরমেন্স, স্ট্যাবিলিটি আর টেম্পারেচার, সেটাও তো দেখতে হবে। আমি যখন প্রাইম 95-এ মোটামুটি একটা হাই স্ট্রেস দিলাম সকল রকমের থ্রেডে, কোনো রকমের আমরা হচ্ছে মিক্স রকম স্ট্রেস দিয়ে নেই, পুরো সিপিইউটাকে আর কি স্ট্রেস দিচ্ছি, তখনই দেখলাম যে এই বিল্ডের দুর্বলতাটা বের হয়ে আসলো। ইন্টেলের এই প্রসেসরটা 12400 বা ইন্টেলের মোটামুটি কোনো প্রসেসরই স্টক কুলারে আসলে সেরকম একটা ঠান্ডা থাকে না, মানে থাকেই না বলতে গেলে। প্রেশার পড়লে কিন্তু ধাপ করে এটার টেম্পারেচারটা বাড়ে, এবং আমার ক্ষেত্রেও দেখছি 100°C মতো এটা সিপিইউ টেম্পারেচার কিন্তু হিট করতেছিল। এবং তখন দেখলাম যে VRM টেম্পারেচারটা, মাদারবোর্ডের যে আমার ভোল্টেজ রেগুলেটরি মসফেট আর কি, এটা প্রায় 77 থেকে 78°C মতো চলে যাচ্ছিল, যেটা কিন্তু ডিসেন্ট না, অ্যাভারেজের নিচেই থাকবে, একটু হালকা বিলো অ্যাভারেজই বলা হয়, বিকজ হচ্ছে এই ধরনের প্রসেসরের জন্য এই ধরনের VRM টেম্পারেচার, অর্থাৎ ইন্টেলের ক্ষেত্রে ইন্টেল একটা সিপিইউ হিট এবং VRM সেন্সিটিভ হচ্ছে প্ল্যাটফর্ম, এখানে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তো এটা আসলে হচ্ছে কিছু তেমন একটা করারও নাই, এটা হওয়ারই ছিল। এই বিল্ডে এটা একটু হালকা পাতলা ফ্ল হয়ে থাকতেছে। যাই হোক, আমরা এই বিল্ডটা আসলে ভিডিও এডিটরদের জন্য করতেছি, বাট তারপর একটু গেমিং বেঞ্চমার্কও রাখতেছি বিল্ডটা টোটাল ক্যালিবার বোঝানোর জন্য। তো আমরা যখন Cyberpunk 2077 হচ্ছে 1080p-তে আলট্রা পিসিতে কোনো রকমের আপস্কেলিং ছাড়া হচ্ছে বেঞ্চমার্ক করলাম, তো দেখলাম যে Cyberpunk এটা হচ্ছে অ্যাভারেজে 85 FPS এর মতো এবং 1% হতে 70 FPS এর মতো কিন্তু আউটপুট দিচ্ছে,
যেটা কিন্তু বেশ ভালোই বলতে গেলে, খারাপ না। এরপর যখন আমরা একটু ব্ল্যাক মিথ উকং আমাদের যে আনরিয়েল ইঞ্জিন 5-এর যে গেমটা সেটাতে শিফট করলাম, ভেরি হাই প্রিসেটে TSR 52% লেভেলে রেখে দেখলাম যে এটা অ্যাভারেজে 54 FPS এবং 1% হতে 46 FPS রেসপেক্টিভলি দিচ্ছে। তো এই দুটা গেমই আমরা মোটামুটি রাখছি, বাট এখন আমাদের একটু ভিডিও এডিটিং নিয়ে কিন্তু কথাবার্তা বলতে হবে। তো প্রথমে আমরা পুজেটের যে দ্য ভিঞ্চি সিস্টেমটা আছে না, এখানে হচ্ছে পুজেট দ্য ভিঞ্চি বেঞ্চমার্ক, এখানে একটু বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম বেসিক প্রিসেটে। দেখলাম যে 4259-এর মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু মোটামুটি খারাপ না, এই বিল্ড হিসাবে অ্যাভারেজই আছে। তারপর যখন আমরা পুজেট প্রিমিয়ারে শিফট করলাম তখন দেখলাম যে 5667-এর মতো স্কোর পুশ করতেছে এবং জিপি ইফেক্টে কিন্তু মোটামুটি 40 আপ স্কোর আছে, যেটা কিন্তু বেশ ভালোই বলা যায়। এরপর যখন আমরা একটা কাজ করলাম প্রিমিয়ার প্রোতে, এইবার আমাদের একটা আগের ভিডিও, একটা 5070 ভার্সেস 9070 একটা ভিডিও আছে, ওটাকে একদম র ফুটেজে আমরা একটু প্লেব্যাক করে দেখলাম, একদম কোনো প্রক্সি ছাড়া একদম ফুল রেজুলেশনে। দেখলাম যে কোনো রকমের কিন্তু ফ্রেম ড্রপ নাই, খুবই স্মুথ হচ্ছে আপনার প্লেব্যাক এক্সপিরিয়েন্স দিচ্ছে, কোথাও কোনো ফ্রেম ড্রপ আমি পাই নাই। তো হ্যাটস অফ টু B570 অ্যান্ড 12400, কারণ 4K এডিটিং যে মোটামুটি ইজিলি করা যাবে বোঝা যাচ্ছে। তো এটাকে যখন একটু হালকা পাতলা কালার গ্রেড করে আমরা একটু এক্সপোর্ট করে দিলাম, একদম কনস্ট্যান্ট বিট রেটে 100 MBPS সেট করে 4K-তে আমরা হচ্ছে এক্সপোর্ট দিলাম, দেখলাম যে 6 মিনিট 27 সেকেন্ডের মধ্যে পুরো হচ্ছে আমার 21 মিনিটের ক্লিপটাকে হচ্ছে ওরা এক্সপোর্ট করে দিছে, কোনো প্যারা হয় নাই। সবার লাস্টে যখন আমরা দা ভিঞ্চি রিজলভে এখন AV1 এনকোডিং এর হেল্প নিয়ে আমরা সেম ভিডিওটা আরেকবার হচ্ছে ফিউশন লেয়ার টেয়ার দিয়ে এডিট করে একটু আমরা এক্সপোর্ট দিয়ে দেখলাম যে 8 মিনিট 36 সেকেন্ডের মতো AV1 এনকোডিং এ লাগছে, যেটা কিন্তু খুবই মানে নাইস একটা সময়, অর্থাৎ বেশ ভালো তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। তো মোদ্দা কথা এখানে ছিল এই বিল্ডটার বেঞ্চমার্ক। কারণ এই বিল্ডের জাস্টিফিকেশন আর দুর্বলতা কী কী? প্রথম দুর্বলতার কথা যদি বলি, ডেফিনেটলি এটা VRM টেম্পারেচার এবং এটার যে কুলার ছাড়া এই বিল্ডটা আসলে চালানোর কিন্তু আমি খুব একটা পরামর্শ দিব না, যেহেতু গ্রীষ্মকাল কিন্তু সামনে আসতেছে। এটা একটু মাথায় রাখবেন, পারলে বাজেট থাকলে একটু কিনে নিন, বা যদি মনে করেন যে কয়েকদিন পর কিনবেন তাহলে কিনতে পারেন, সমস্যা নেই, চলবে। হ্যাঁ, আর বাদ বাকি যেগুলো আছে এটার যেটা সব থেকে সলিড পয়েন্ট হচ্ছে এই বাজেটে আপনার একটা DDR5 বিল্ড পেয়ে যাচ্ছেন এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকমের প্রাইস দেখাইছে, বিশেষ করে অ্যাডোবি সফটওয়্যারে। আরেকটা কথা বলে দিই, ইয়েস, অ্যাডোবি সফটওয়্যারে কিন্তু আপনারা মানে সোজাভাবে এই জিপিউটার বা যে কোনো জিপিউর AV1 এনকোডিংকে ওইভাবে অ্যাক্সেস করতে পারবেন না। এই জিপিউটার জন্য VooCoder প্লাগইন নামে একটা প্লাগইন লাগে, যেটা নামায় অ্যাডোবিতে আলাদা করে ইনস্টল করে নিতে হয়, তখনই আপনি এটার AV1 এনকোডিংকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এটা একটু আমি বলে দিলাম, এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বা যদি অসুবিধা একটু আমাদের গ্রুপে টেকুলিকে পোস্ট করতে পারেন। ও হ্যাঁ, এরকম নানা রকমের সমাধান পেতে কিন্তু টেকুলিকে জয়েন হয়ে যেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন। আর জাস্টিফিকেশন নিয়ে যেরকমটা বলতেছিলাম, যে এই বিলটা কিন্তু আসলে ভিডিও এডিটের জন্য একটা বেশ ভালোই একটা ডিল হয়েছে। আই থিঙ্ক অন্তত 5600 আপনাকে যে ধরনের প্রাইস দিবে তার তুলনায় কিন্তু অ্যাডোবি সফটওয়্যার আপনারা মাছ স্মুথার এক্সপিরিয়েন্স পাবেন 12400 এবং ইন্টেলের কুইক সিঙ্ক এনকোডারের কারণে। তো এখানে শেষ করবো ভিডিওটা, দেখাবো কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।